জনাব তানভীর হাসান জোহা, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুভ সকাল। আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী গতকাল বলেছিলেন যে বাংলাদেশ একটি বড় সাইবার অ্যাটাকের হুমকিতে রয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সেই সাইটের উপর সেই হুমকি আসতে পারে। আপনার কাছে সেই বিষয়ে একটু জানতে চাই, কোন কোন সাইট সম্পর্কে এই আশঙ্কা করা হচ্ছে? ধন্যবাদ। যে বিষয়টি আমি বলতে চাইছি সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রাথমিক অবস্থায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটকে টার্গেট করে সাইবার হামলাকারীরা হামলা করেছে এবং যার ওয়েবের বেশ কিছু ফোরামে তারা সফলতার সাথে যে হামলা পরিচালনা করেছে এরকম একটি দায়ী তারা করছে। যদিও প্রকৃত অর্থে আমরা দেখতে পেরেছি এই সাইটগুলো পরবর্তীতে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েও থাকে, কিন্তু দৃশ্যমান কোনো ক্ষতি হয়নি এবং যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, সবকিছু মিলিয়ে আমাদের রিসার্চ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার নিরাপত্তা বিষয় যারা কর্মরত আছে তারা সেটিকে রেসপন্স করে নিয়ন্ত্রণে এনেছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানতে চাই, এই সাইবার যে হুমকিটা আমরা পাচ্ছি, হামলার হুমকিটা পাচ্ছি, সেটি মোকাবেলা করার জন্য আসলে ঠিক কী ধরনের প্রস্তুতি রয়েছে? আমরা জানি যে সিকিউরিটি প্রোটোকল যেটি রয়েছে 35টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, সেই জায়গাটিতে আসলে কী ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে? দেখুন, 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করেছেন এবং এটি একটি অত্যন্ত সাইন্টিফিক একটি ডকুমেন্ট। এই ডকুমেন্ট যদি আমরা সরকারি, বেসরকারি এবং সমস্ত সংস্থা যদি আমরা মেনটেন করতাম এবং এর গুরুত্বটি আমরা যদি বুঝতে পারতাম বা অনুধাবন করতাম, তাহলে অবশ্যই আমরা যে কোনো রকমের বহির্বিশ্বের সাইবার অপরাধ প্রাথমিক অবস্থায় আমরা সেটাকে প্রতিহত করার সক্ষমতা হতো। এবং সাইবার অপরাধকে প্রতিহত করতে গেলে এখানে শুধুমাত্র রাষ্ট্রের কিংবা উদ্যোগকে স্বাগত না দেখিয়ে আমাদের আইটি গভর্নেন্স প্র্যাকটিসের একটি বিষয় আছে। এটি একটি আইনি বিষয়। যদি আমাদের তথ্যসংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তর যদি মনে করে থাকেন এই আইনটি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরবর্তীতে কেউ দুর্ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে তাদের শাস্তিটা যদি সুনিশ্চিত করা যেত, তাহলে বারে বারে আমাদের এই বহির্বিশ্বের সাইবার অপরাধের উদাহরণটি আসলে প্রতিষ্ঠা হতো না। তো তারপরও আমি যেটি বলতে চাই, মাননীয় প্রতিমন্ত্রী ইতিমধ্যে সতর্ক করেছেন, শুধুমাত্র মিডিয়াতে না, বিডিসার্চ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পত্র জারি করেছে এবং ইন্টারনাল কমিউনিকেশন সিস্টেমের মধ্যে নির্দেশনা দিয়েছে। এখন বিষয় হচ্ছে তৎসংশ্লিষ্ট কেপিআই আইটির সাথে জড়িত নিরাপত্তা বিশ্লেষকরা কিভাবে জিনিসটাকে আসলে প্রতিবিধান করবে সেটি দেখার বিষয়। এবং আমি একটি বিষয় বলতে চাই, হাতে গোনা খুবই অল্প কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সাইবার নিরাপত্তা বিষয়ে কার্যত সাইবার জিলিয়ের কিন্তু প্রস্তুতি নেই, ইনসিডেন্ট রেসপন্সের প্রস্তুতি নেই। এই প্রস্তুতির ব্যাপারে মাননীয় প্রতিমন্ত্রী একাধিকবার তাদেরকে সতর্ক করেছে। জি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনাব জোহা, সেটি হচ্ছে যে আমরা অনেকেই দেখছি যে এখন যেহেতু ইন্টারনেটের গতি কম, নানা জায়গায় আসলে পাওয়া যাচ্ছে না, সো দেখা যাচ্ছে যে অনেকেই ভিপিএন ব্যবহার করছেন। এই ভিপিএন ব্যবহারটি আসলে কতটা ঝুঁকিপূর্ণ এবং এটির অসুবিধাগুলো কি কি রয়েছে? ধন্যবাদ। আমি যদি বলতে চাই, যারা ভিপিএন ব্যবহার করে বিশেষ করে ফেসবুক পরিচালনা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের ফেসবুক আনঅথরাইজড অ্যাক্সেস হবে এবং সে পথটা অনেক সহজ হয়ে গেল। সুতরাং ভিপিএন ব্যবহার করা বা বিশেষ করে সেই ভিপিএন ব্যবহার করে আপনারা যে সকল তথ্যপত্র ইন্টারনেটে ব্রাউজ করছেন, সেই তথ্যপত্রের দায়িত্ব কিন্তু রাষ্ট্র তো নেবেই না এবং ভিপিএন প্রোভাইডারও নেবে না। এই টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করেই আপনি সেই ভিপিএনটি ব্যবহার করছেন। একটি কথা মনে করতে হবে, পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নয়। ভিপিএন কেন আপনি ফ্রি ব্যবহার করতে দেবে? এখানে আমাদের এক্সিস্টিং নেটওয়ার্ক প্রোটোকল, সুনির্দিষ্ট সামাজিক মাধ্যম সহ কিছু কিছু সাইট যেখানে নিষিদ্ধ, আপনি বাইপাস করে আপনি সমস্ত তথ্যগুলো এবং বহির্বিশ্বের হ্যাকারদেরকে আপনি ম্যালওয়্যার আমাদের আভ্যন্তরীণ নেটওয়ার্কে আমন্ত্রণ করার অনেক রকম প্রযুক্তিগত ব্যবস্থাপনা আপনি নিজেই করছেন। এবং আপনি জানবেন ইতিমধ্যে মাননীয় প্রতিমন্ত্রী বিভিন্ন পত্রপত্রিকাতে কিন্তু ভিপিএন ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন। সেটি শুধুমাত্র সামাজিক মাধ্যমের ব্যবহারের জন্য নয়, এটি আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং ডেটা সিকিউরিটি প্রাইভেসির জন্য হুমকি। এবং একটি বিষয় বলতে চাই, বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার এবং
কমার্স ভিপিএন ব্যবহার করে ডিজিটাল বুস্টিং করছে, এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং আর্থিক খাতে আরেকটি বিপর্যয় ডেকে আনবে বলে আমি মনে করি। জি, এই যে বলছেন যে ব্যক্তিগত খাতে, আমি রাষ্ট্রের কথা আসলে অনেকেই বুঝতে চান না, মানতে চান না, স্বীকার করছেন না, বিশেষ করে আসলে যারা বলা যেতে পারে যে অল্প বয়স্ক রয়েছেন, কিন্তু এই যে নিজের জন্য হুমকি বলছেন, সেই জায়গাটিতে আরেকটু ব্যাখ্যা চাই যে কোন কোন ক্ষেত্রে নিজের জন্য হুমকি হতে পারে। কারণ আজকাল আমরা ফোনে দেখা যাচ্ছে যে নানা রকম অ্যাপ ব্যবহার করছি, যেখানে আসলে যেটার মাধ্যমে আসলে আর্থিক লেনদেন হয়ে থাকে, সেই জায়গাটিতে আসলে কতটা ঝুঁকিপূর্ণ আসলে এই অ্যাপ ব্যবহার করা। আপনার কন্ট্যাক্ট এবং পাশাপাশি আপনার জিপিএস লোকেশনের এক্সেস এইভাবে নিবে, তো আমরা সেটিকে অ্যালাউ করে দিচ্ছি। কারণ আমরা পেইড ভিপিএন ব্যবহার করবো না, বা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহার করে আমরা ভিপিএন ব্যবহার করি না। তো আমি আমার ডিভাইসের সমস্ত তথ্যটি তাকে আমি আমার ব্যবসারে দিচ্ছি তার টার্মস অ্যান্ড কন্ডিশনে। তখন আপনার গ্যালারি থেকে যে সকল ফটো কিংবা কন্ট্যাক্ট লিস্টে যে ডেটাবেস, এনি সর্ট অফ ইনফরমেশন, ইউজার নেম, পাসওয়ার্ড, এই চ্যানেলের মাধ্যমে যে যাত্রী প্রবেশ করছে, তারা যে এটা রাস্তা যে বিক্রি করবে না সেটার কিন্তু সুনিশ্চিত নেই। এবং ভিপিএনদের কাজই হচ্ছে, বা ফ্রি সফটওয়্যারের কাজই হচ্ছে ইউজারের সমস্ত তথ্য ইলেকট্রনিক ভৌগোলিক ভিত্তিক সেটাকে বিক্রি করে দেওয়া। এই কনসিকুয়েন্সটা আমরা আসলে এখন বুঝতে পারছি না, কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই ভিপিএন ব্যবহারকারীরা বুঝতে পারবে তারা তাদের কতটা সংবেদনশীল তথ্য দিয়েছে, পাশাপাশি তাদের ফেসবুকটাকে তারা কতটা অনিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে দিবে। অনেক ধন্যবাদ জনাব জোহা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।